স্বাগত ডেডলাইন ঢাকায়, আপনাদের সাথে আছি গোলাম কিবরিয়া। স্বল্প সময়ে গল্প বলার মাধ্যম স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র। একটি চলচ্চিত্রের ব্যাপ্তি যাই হোক, এর মধ্যেই ফুটিয়ে তোলা সম্ভব গভীর জীবনবোধ। পরিচালক আর কুশীলবদের মুন্সিয়ানায় তা ছুঁয়ে যায় দর্শকের মন। ঢাকায় এখন চলছে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রের উৎসব। দেশেও তৈরি হচ্ছে মানসম্পন্ন ও নিরীক্ষাধর্মী নানা চলচ্চিত্রের নানা দিক নিয়ে কথা হবে আজকের ডেডলাইন ঢাকায়। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন 13তম স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবের পরিচালক তারেক আহমেদ, আছেন চলচ্চিত্র গবেষক ফাহমিদুল হক এবং চলচ্চিত্র নির্মাতা কামার আহমদ সাইমন। স্বাগত আপনাদের। আপনারা বলছেন যে সাম্প্রতিক বিশ্বের চলচ্চিত্র ভাবনার সঙ্গে দর্শকের পরিচয় ঘটানোই এই উৎসবের মূল উদ্দেশ্য। তো আমাদের চলচ্চিত্র এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আন্তর্জাতিক মানদণ্ডে কোন জায়গায় অবস্থান করে, কোথায় আছে? দেখেন, এটা খুব কঠিন প্রশ্ন আসলে আপনার কারণ হচ্ছে যে এই প্রশ্নটা অ্যাজ ওয়েল অ্যাজ নেগেটিভ এবং পজিটিভ দুই জায়গায় বলবো আমি অফকোর্স আমরা আলাপ করছিলাম যেটা সেটা হচ্ছে যে আপনি যদি আমাকে এক কথায় বলতে বলেন, আমি বলবো যে আসলে আপনার আন্তর্জাতিক মানদণ্ডে আমরা আসলে কোথাও নেই। আসলে আমি আমার নিজের একটি বড় চলচ্চিত্র উৎসবে যাবার অভিজ্ঞতা থেকেই বলি, বার্লিন চলচ্চিত্র উৎসবে যারা এই রিজনের ডেলিগেট, তারা চলচ্চিত্রকার বলতে মূলত দুইজন মানুষকে চেনে। এখানে আমার সাথে একজন বসে আছেন কামার আহমেদ সাইমন আর মোস্তফা সরোয়ার ফারুকী। কারণ তাদের ছবি কেন হচ্ছে, কারণ হচ্ছে তাদের ছবি ফেস্টিভ্যাল সার্কিটে যাচ্ছে, অ্যাওয়ার্ড পাচ্ছে, ফেস্টিভ্যাল সার্কিটে নানা বড় উৎসবে যাচ্ছে। এখন প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে করি, তাহলে অন্য চলচ্চিত্রগুলো যাচ্ছে না কেন? আচ্ছা, আমার নিজের যেটা মনে হয় আসলে আপনাকে আমি বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশের সিনেমা এখন একটা ট্রানজিশনাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আপনাকে। সেটা আমি কোনো বিভাজন করব না, ইন্ডিপেন্ডেন্ট সিনেমা আর মেইন স্ট্রিম সিনেমা। সেই ট্রানজিশনাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এমন একটা অবস্থা যখন আসলে আপনার মেইন স্ট্রিম সিনেমা বলতে আসলে আমরা আসলে কিছু এখন দেখছি না। যদিও মানে আমার নিজের একটা পার্সোনাল একটা আছে আপনার ধারণা, এবং এটা আমি লেখালেখিও করেছি এটা নিয়ে যে বাংলাদেশে মেইন স্ট্রিম সিনেমা বলে কখনো কিছু ছিল না। কারণ একটি সরকারি প্রতিষ্ঠান এফডিসি, চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন যার নাম, তো সেই রকম একটি সরকারি প্রতিষ্ঠান যার 50 দশকের গোড়ায় শেষের দিকে জন্ম হয়েছিল মূলত মানে চলচ্চিত্রের উন্নয়ন করবার মানসিকতা থেকেই। এবং আপনি শুনলে অবাক হবেন, আপনার ধারণা আছে কিনা জানি না, যারা এই প্রথম যে মানুষগুলো এই মধ্যে ইনভলভ ছিলেন, আমি নাজির আহমেদের কথা বলতে চাই, ফতেহ লোহানের কথা বলতে চাই, সাদেক খানের মতো মানুষের কথা বলতে চাই, বা এই যে কাইয়ুম চৌধুরী মারা গেলেন, প্রখ্যাত শ্রদ্ধেয় সাংবাদিক, আমাদের এই চলচ্চিত্র উৎসবটি যাকে উৎসর্গ করেছে আপনার মুর্তজা বশিরের মতো মানুষ জড়িত ছিলেন। জহিরায়নের কথা বলতে হয় এই মানুষগুলো কিন্তু শিল্প সাহিত্যে নানা জায়গা থেকে এসেছিলেন, এবং তখন তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল যে আমাদের এখানে এখন সেই অবস্থা নাই, এফডিসি এই অবস্থাটি হারিয়েছে অনেকদিন। আরেকটা আমি একটা খুব যে কথা বলছিলাম সেটা হচ্ছে যে একটি সরকারি প্রতিষ্ঠানের পক্ষে কখনো মানে ইন্ডাস্ট্রি গড়ে তোলা সম্ভব না। আমি কেন বলছি, আমি জাস্ট আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি। আমরা এবার আনতে চেয়েছিলাম, পারিনি। সেটা হচ্ছে যে এনএফডিসি বলে একটি প্রতিষ্ঠান ভারতে আছে, ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন। এখানে পরে সাইমন বা ফাহমিদুল্লাহ কথা বলবে। এনএফডিসি হচ্ছে ভারতে আমরা যাকে আপনার ইন্ডিপেন্ডেন্ট ছবি বলি, ভালো ছবি বলি, সেটার প্রমোশন, ডিস্ট্রিবিউশন, মার্কেটিংয়ে জড়িত। এফডিসির চার্টার, বিএফডিসির চার্টার, এনএফডিসির চার্টার অলমোস্ট সিমিলার। কাজের ধরনটাও হওয়ার কথা ছিল একই রকম, যে ভালো ছবিকে তারা গোটা দুনিয়ার মানুষের সাথে পরিচয় করত, নিজের দেশের ভালো ছবিকে, সেটা নির্মাণ থেকে শুরু করে আপনার প্রদর্শন, বিতরণ সব কিছুতেই। আপনার এনএফডিসির সিনেমা হল আছে, তারা বড় বড় আপনার চলচ্চিত্র উৎসবগুলোতে ছবি নিয়ে যায়। আপনি দেখবেন এই যে সাইমন জানেন ইউরোপিয়ান ফিল্ম মার্কেট বলে একটা আছে বার্লিন ফেস্টিভ্যালের অংশ, সেইখানে এরকম একটা বুথ নিয়ে তারা বসে আছে, সেখানে 4-5 জন লোক সেই আপনার ফোল্ডার নিয়ে বসে আছে তাদের ছবিগুলার প্রমোশনের জন্য। আচ্ছা, এবং তারা আমাকে একটা ফোল্ডার দিলেন, কথা বললেন এনএফডিসির রিজনাল শাখা রয়েছে আপনার কলকাতায় রয়েছে, মুম্বাইতে রয়েছে, দিল্লিতে রয়েছে। তারা মূলত মার্কেটিং এর দিকটাই দেখে, শুধু মার্কেটিং না, ছবি নির্মাণের সাথে জড়িত। হ্যাঁ, খুব এই যে ইনফ্যাক্ট আরবেন শ্যাম বেনেগাল আসছেন আমাদের উৎসবে আগামীকাল, উনিও এনএফডিসির একাধিক ছবি করেছেন। অনেক বিখ্যাত নির্মাতা। আমরা একটু ফাহমিদুলের কাছ থেকে আসি, ওনার কথার প্রসঙ্গক্রমেই যাই। বলছিলেন যে তারেক ভাই বলছিলেন যে এফডিসির পক্ষে, একটা সরকারি প্রতিষ্ঠানের পক্ষে একটা ইন্ডাস্ট্রি গড়ে তোলা সম্ভব না। তো এতদিনেও বেসরকারি খাতে সেরকম কিছু উদ্যোগ গড়ে ওঠেনি কেন? আমাদের মেইন স্ট্রিম চলচ্চিত্রের কথাই যদি আমরা বলি, এটা হলো
একটা কারণ বলা যায় যে ফিল্ম প্রোডাকশনের যে এটা একটা হিউজ ব্যাপার। এখন নানাভাবে নানা ফর্মে চলচ্চিত্র নির্মিত হয়, কিন্তু যখন 50-এ এফডিসি প্রতিষ্ঠিত হচ্ছে বা তারপরে দেখা গেছে যে ফিল্ম প্রোডাকশন বরাবরই একটা এক্সপেন্সিভ বা একটা বড় আয়োজনের ব্যাপার ছিল। তো ফলে এই এই এবং একটা স্টুডিওর সেটআপের ব্যাপার আছে। ফলে এই যে বড় একটা আয়োজন, এইটা আমার মনে হয় যে আমাদের বেসরকারি খাত বা প্রাইভেট সেক্টরে ততটা বিকশিত তখনও হয়নি যে এই এই দায়িত্বটা নিতে পারবে বা এত বড় স্টুডিওর মধ্য দিয়ে একটা মানে ফিল্ম প্রোডাকশন ডিস্ট্রিবিউশন একটা নেটওয়ার্ক গড়ে তুলবে। তো সেটা কালক্রমে হয়তো আমাদের প্রাইভেট খাতে এখন এটা সম্প্রসারিত হয়েছে। এখন অনেক ধনবান ব্যক্তি আমাদের সমাজে আছেন, কিন্তু এর মধ্যে যেটা ঘটে গেছে যে ধরুন যে 80-র দশক থেকে বা 90-এ এসে একেবারেই খোদ চলচ্চিত্র প্রদর্শন, সিনেমা হল, প্রেক্ষাগৃহ, তার ডিস্ট্রিবিউশন, মার্কেটিং, এই সব কিছুতে একটা মন্দা বা ধসের দিকেই প্রায় চলে গিয়েছে। এটা কি গ্লোবালি নাকি আমাদের না, এটা আমাদের গ্লোবালি কিছুটা সত্য হলেও আমাদের রিয়েলিটিটা এই যে নানান কারণে আসলে এটা এই মানে মন্দার দিকে গিয়েছে। সেটা কারণ হিসেবে আমি তো কতগুলো বলতেই পারি। সেটা হলো যে ধরুন যে মানুষ সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা ছেড়ে দিয়েছে। এটার কারণ হলো ঘরে বসে অনেক অল্টারনেটিভ অপশনস তারা পেয়ে যাচ্ছেন। ফলে ঘরে বসে ধরুন যে পৃথিবীর সব ধরনের চলচ্চিত্রে তার দেখার এক ধরনের সুযোগ তৈরি হয়েছে। ফলে প্রেক্ষাগৃহে গিয়ে চলচ্চিত্র দর্শনের অভ্যাসটা কমে গেছে। কিন্তু এই ব্যাপারটা খুব একেবারে এতটা সহজ না। ব্যাপারটা হলো যে তাহলে প্রেক্ষাগৃহের উচিত ছিল বা এই যে ফিল্ম মেকিং প্রসেস যেটা, সেটা তার উচিত ছিল তার গ্ল্যামার, তার স্টেটাস, তার মানকে আরো বাড়িয়ে তোলা এই নতুন চ্যালেঞ্জিং সিচুয়েশনে। সেটা তো আর পারেনি, বরং উল্টো পথে হেঁটেছে যে খড়কুটোর মতো কখনো ভায়োলেন্স, কখনো সেক্স, এগুলোকে আঁকড়ে ধরে কোনো রকমে একটা ক্যাপটিভ অডিয়েন্স, বন্দি দর্শক, যাদের ঘরে টিভি নেই, যাদের ঘরে কোনো ছোট পর্দা নেই, তারাই ঘুরে ফিরে ওই চলচ্চিত্রগুলোই দেখতে গিয়েছে। তা যেমনই হোক, খাদ্য হোক অখাদ্য হোক, সেগুলো দেখতে গিয়েছেন। এইসব কারণে আসলে মন্দাটা হয়েছে। স্যাটেলাইট টেলিভিশন এসেছে, ইন্টারনেটে মন্দার কারণেই আসলে আমাদের বেসরকারি খাতের সেই উদ্যোগটা সেভাবে গড়ে উঠেনি, যেটা আপাতত দৃষ্টিতে আমার কাছে তাই মনে হয়। কিন্তু অন্য কোনো ব্যাপার আছে কিনা এটা অন্যরা বলতে পারবে। আমি একটু কামাল ভাইয়ের কাছে যাচ্ছি। প্রথম প্রশ্নটাতে আসি আবার আপনার কাছে, যে আন্তর্জাতিক মানদণ্ডে আমাদের চলচ্চিত্রকে আপনি কোথায় দেখেন? না, আন্তর্জাতিক মানদণ্ডে শুধু চলচ্চিত্রকে আলাদা করে কেন প্রশ্ন করা হচ্ছে, আমি যদি উল্টো এই প্রশ্নটা করি তাহলে আসলে মনে হয় প্রশ্নটা বুঝতে আমাদের সবার সুবিধা হবে। আমাদের শিল্প মাধ্যমের মধ্যে চলচ্চিত্র একটা মাধ্যম। এখন এর মধ্যে কিন্তু আরো আমাদের অনেক রকম মাধ্যম আছে। সব ক্ষেত্রেই কিন্তু আমরা এই মুহূর্তের যে চ্যালেঞ্জটা, এই মুহূর্তের বিশেষ করে গত 10 বছরের যে চ্যালেঞ্জটা, এটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম একটা চ্যালেঞ্জ, যেটা গত 50 বছরের চ্যালেঞ্জে ছিল না। সেটা হচ্ছে গ্লোবাল চ্যালেঞ্জ, মানে টু মাচ এক্সপোজার। এইটা একটা চ্যালেঞ্জ কিন্তু। তো সেইটা আমাদের মানে সাহিত্যে পড়ছে, আমরা আমাদের গান বাজনায় পড়ছে, সবকিছুতেই কিন্তু পড়ছে। চলচ্চিত্র শুধু আরেকটা মাত্র, মানে এটাকে আলাদা করে যে আমাদের মানদণ্ডে আমরা হারিয়ে ফেলেছি বা মানদণ্ড আমরা অর্জন করতে পারি না, এটা কিন্তু আমরা বারবারই আমাদের চলচ্চিত্র বিভিন্ন জায়গায় সেটা প্রমাণ করছে যে আমরা পারি আসলে। এখন যদি একটু আপনি প্রশ্নটা যদি সত্যি একটু বাস্তবতা নিরিখে যদি একটু বিচার করি, যেটা তারেক ভাই বা ফাহমি ভাই বলছিলেন যে শুধু এফডিসি কিন্তু আসলে একটা ইন্ডাস্ট্রি গঠন করতে পারে না, বা শুধু একটা ডিস্ট্রিবিউশন সিস্টেম কিন্তু একটা ইন্ডাস্ট্রিকে দাঁড় করাতে পারে না। এখানে মৌলিক যে উপাদান, মানুষ, রিসোর্স, এই রিসোর্স তৈরি করার আমাদের গোড়াপত্তন থেকে খুব মানে ঐতিহাসিকভাবে আমরা এই একটা জায়গায় বারবার ফেল করে গেছি। আপনি যদি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন যে একজনকে সাহিত্যিক হয়ে উঠতে তার যে প্রস্তুতিমূলক যে মানে জীবনের যে পর্যায়ে পার করতে হয়, এমনকি একজন সাংবাদিক হতে গেলেও, একজন স্থপতি হতে গেলেও তাকে যে একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং তার সামাজিক শিক্ষা এবং সবকিছুর মধ্যে দিয়ে গড়ে উঠতে হয়, সেই জিনিসটা যে কোনোভাবেই হোক আমাদের 60-এর দশক নিয়ে আমরা বলি ঠিকই, যেটা ফতেহ লাহনীর কথা বললেন বা নাজির আহমেদের কথা বললেন, সেটা একদমই একটা ইনসেপশনের পার্ট। তারপর সারা পৃথিবীতে যেভাবে টেকনোলজি এগিয়ে গেছে, যেভাবে চেঞ্জগুলো এসছে, যেভাবে কম্পিটিশনগুলো এসছে, সেইটাকে ডিল করার মতো কিন্তু রিসোর্স, যেটা যেমন একটু আগে আপনি মুর্তজা বশিরের কথা বলছিলেন, সৈয়দ হক কিন্তু আমাদের একজন অন্যতম কথা সাহিত্যিক, যিনি প্রচুর স্ক্রিপ্টে কাজ করছেন। এখন কিন্তু সৈয়দ হকের মতো কোনো লেখক আমরা পাই না। চলচ্চিত্রে গানও লিখেছেন। তো আপনি যদি এই জায়গাটা একটু মানুষ দিয়ে চিন্তা করেন যে আমরা কি সেই মানুষগুলি কি তৈরি হচ্ছে, যদি তৈরি না হয়ে থাকে তাহলে তার প্রক্রিয়াগত ব্যর্থতাগুলো কোথায়?
এখন এফডিসি কে শুধু আলাদা করে আইডেন্টিফাই করাটা বোধহয় এখানে ঠিক হচ্ছে না, কারণ এফডিসি শুধুমাত্র একটা সরকারি একটা লেভারেজ দেওয়ার জন্য একটা প্রতিষ্ঠান মাত্র। এখন সেই প্রতিষ্ঠানকে যদি আমরা মানুষ যারা ইন্ডাস্ট্রিতে, যারা গত 40 বছর ধরে যারা ইন্ডাস্ট্রিতে এফডিসিকে ব্যবহার করেছেন বা তার উপর ভর করেছেন, তারা যদি মানে সেই মানুষগুলোকে আসলে এটার দায়িত্বটা নিতে হবে আমি বলবো, যদি এটা খুঁজতে হয় যে আসলে এটা ব্যর্থতাটা। আমি একটু রিলেট করি, সরি আমি একটু একটু শেষ করে নিতে হ্যাঁ, চাই। sure. আরেকটা জিনিস হচ্ছে যেমন এটাতে গেলে এফডিসির ব্যাপার, আপনি এনএফডিসির কথা বললেন। এনএফডিসি শুধু না, এই যে একটা ফেস্টিভ্যাল যেটা আমাদের যে এখন যে ফেস্টিভ্যাল আছে চলচ্চিত্র ফেস্টিভ্যাল, এই ফেস্টিভ্যালগুলোরও কিন্তু একটা রোল আছে ওয়ার্ল্ড ওয়াইড। আমি বিভিন্ন ফেস্টিভ্যালে যেখানে যে কোনো জায়গায় গিয়েছি, বার্লিন, কান, এই ফেস্টিভ্যালগুলোর কিন্তু একটা মারাত্মক রোল আছে। আমি কিন্তু সভাপতি শ্রদ্ধা রেখেই বলছি যে আমাদের এখানে ফেস্টিভ্যালগুলো যেই উদ্দীপনা, যেই উত্তেজনা, যে স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল 80-র দশকে, সেই স্বপ্নটা কিন্তু 90-এর দশকে ধরে রাখতে বেশ খানিকটাই ব্যর্থ হয়েছে। কারণটা কি? এইটা আসলে ভালো বলতে পারবেন তারেক ভাই, এটা এক বাক্যে আমার পক্ষে বলা খুব টাফ, কিন্তু আমি এটা সবার সামনেই বলছি। আমি দেখেছি আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন যে 80-র দশকে চলচ্চিত্র মানে উৎসবগুলো যে উদ্দীপনা নিয়ে, যে একটা মানে একটা কিছু করার যে সাহস নিয়ে দাঁড়িয়ে গেছিল, সেটা কিন্তু পরবর্তীতে বিভিন্ন ধাপে ধাপে আমরা দেখেছি আস্তে আস্তে সেই স্পিরিটটা লুজ করেছে। এখানে কিছু গ্লোবাল ইকোনমিক ফ্যাক্টর আছে, এখানে কিছু আমাদের নিজেদের ব্যর্থতাও আছে। এটা আসলে আমাদের খুঁজে দেখা দরকার যে আজকে যে শর্ট ফিল্ম ফেস্টিভ্যালটা হচ্ছে, এই ফেস্টিভ্যালটার চ্যালেঞ্জটাও কিন্তু ডিফারেন্ট। আপনি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন যে 80-র দশকে যখন বাংলাদেশে শুধুমাত্র একটা টেলিভিশন চ্যানেল আছে এবং অলমোস্ট তেমন কোনো ওইভাবে মানে এন্টারটেনমেন্টের অপশন খুব কম, সেই থেকে আজকে 2014-তে এসে এই মুহূর্তে একজন তরুণের কতভাবে এন্টারটেইন হওয়ার অপশন আছে, সেখানে সে কতটুকু অ্যাটেনশন পাচ্ছে। কিন্তু এই